পেহেলগাম বলতে অনেকে ভয় পায় যে আসবো কি না, কারণ রিসেন্ট যে ইনসিডেন্টটা ঘটে গেছে তারপর অনেকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। এই দৃশ্যগুলো দেখার জন্যই কাশ্মীর এসেছিলাম, কিন্তু এর চেয়েও বড় কথা, এটা দেখানোর সুযোগ হয়েছিল আমার পরিবারকে। একটুকুও ভিড় নেই আজকে। আর এই ট্রিপটা নিয়ে যা যা চিন্তা ছিল একটাও সত্যি হয়। আপনাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বরফ এখানে আছে। এই রকম বরফ আমিও কোথাও দেখিনি, এখানে যে পরিমাণ বরফ এখন দেখতে পাচ্ছি। কাশ্মীর শুধু একটা ডেস্টিনেশন না, এটা একটা অনুভূতি যেটা একবার পেলে ভোলা যায় না। Ladies and gentlemen, please keep your seat belts fastened and enjoy the view. আমরা কলকাতা থেকে দিল্লি হয়ে শ্রীনগর পৌঁছাই ফ্লাইটে। আমি ইচ্ছে করেই ফ্লাইট চুজ করেছি, কারণ স্নো কভার হিমালয়ান রেঞ্জ আকাশ থেকে দেখার যে এক্সপিরিয়েন্স, এটা লাইফ টাইম নেই। আর অনেস্টলি বলছি, ফ্লাইটের জানলা দিয়ে এই দৃশ্য দেখার পর ট্রিপের শুরুটা এর চেয়ে ভালো হতে পারত। ওয়েলকাম টু কাশ্মীর, প্যারাডাইস অন আর্থ। দুপুর দুটোয় শ্রীনগর পৌঁছে সরাসরি রওনা দিই পেহেলগামের দিকে। पहलगाम में सेम टू सेम है, 19-20 का फर्क रहता है। কাশ্মীরে আমাদের ওয়েলকাম হয় কাওয়া দিয়ে। आपको पता है कावा को क्यों कावा बोलते हैं? नहीं क्या आपको 11 को बोलते हैं कावा? ओ माह का मतलब होता है ओ का, माह का मतलब होता है 11 मसाला। ओके 11 मसला का ये अगर कावा खाया ये मीठे के बगैर है। ওকে ওকে। এখন আপেল গাছে কোনো পাতাও নেই, আপেলও নেই। এটা হচ্ছে এরকম আপেলগুলোকে প্লাস্টিকের আপেল ঝুলিয়ে রেখে দিয়েছি। এই প্রথম দিনটা আমরা পেহেলগামে স্টে করছি। আমাদের হোটেল দ্য পিস রিসর্ট ওয়ালিসন প্রাইস অনুযায়ী খুবই ভালো। কি চা বানাচ্ছ? একদম নিজেরা সকালবেলা নিজেদের সবার জন্য একটু চা বানানো হচ্ছে। ভালোই হয়েছে, নিজেদের মতো রান্নাঘর আমাদেরকে ছেড়েছে। গরমা গরম চা ইজ রেডি। এদিক থেকে একটা নদী এসছে, এদিক থেকে একটা নদী এসছে, এটা হচ্ছে লিডার নদী। আর এদিকে একটা নালা এসে মিশেছে এখানে। আমার মনে হয় না পেহেলগামে এর থেকে বেটার কোনো লোকেশান হতে পারে রিসর্টের জন্য। এই যে আমাদের হোটেলের ঠিক বাইরের দিকটায় এখানে বরফ পড়ে রয়েছে। পেহেলগামে এসে প্রথম বরফের দর্শন। উপরে গিয়ে দেখি কীরকম বরফ পাই। আরু ভ্যালি, বেতাব ভ্যালি ও চন্দনবাড়ি, যেটাকে এবিসিও বলা হয়, এগুলো যেতে গেলে আলাদা গাড়ি নিতে হয় পেহেলগাম ট্যাক্সি ইউনিয়ন থেকে। এখন চন্দনবাড়ি বন্ধ আছে, তাই আমরা প্রথমে যাচ্ছি আরু ভ্যালি। মার্কেট है ना पहलगाम का? हाँ, ये आगे तक मार्केट है। आगे तक দুপাশে সারি সারি পাইন গাছ, রাস্তার ধারেই এমন সৌন্দর্য, এবার ডেস্টিনেশন না পৌঁছালেও চলবে। অসাধারণ। ও বরফ আর জলের মিক্স। এই হচ্ছে আরু ভ্যালি। এখন এতটা বরফ নেই, কিন্তু গ্রিনারি আর বরফের যে মিশ্রণটা রয়েছে ওটাও কিন্তু কম সুন্দর নয়। চারিদিকে বরফ পড়ে রয়েছে। কিছুদিন আগে যে ভিডিওগুলো আমি দেখেছিলাম সেখানে এটা পুরোটাই সাদা ছিল, তো মাঝখানে প্রায় 7-8 দিন এখানে কোনো স্নোফল হয়নি, তো সেই জন্য কিছুটা বরফ গলে গেছে ঠিকই। কিন্তু পিছনের যে পাহাড়টা দেখা যাচ্ছে বা আমার সামনে যে পাহাড়গুলো রয়েছে, পাহাড় মাথাগুলো কিন্তু পুরো বরফ রয়েছে। এখানে নিচটাও বরফ রয়েছে, পাশে একটা নদী বয়ে যাচ্ছে, এই নদীর মধ্যেও যথেষ্ট বরফ রয়েছে। এই ছোপ 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 যে বরফটা আছে এটা কিন্তু খুব সুন্দর লাগছে। পেহেলগাম বলতে অনেকে ভয় পায় যে আসবো কি না, কারণ রিসেন্ট যে ইনসিডেন্টটা ঘটে গেছে তারপর অনেকে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু এখনও অবধি পেহেলগামে কালকে থেকে যতটুকু ঘুরেছি, এখনও আরু ভ্যালি এসেছি, এরপর বেতাব ভ্যালি যাব। যা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট দেখলাম কাশ্মীর থেকে পেহেলগাম অবধি বা পেহেলগাম ভ্যালিগুলোতে, ভয় পাওয়ার কোনো কারণ আছে বলে মনে হয় না। এখন তো যথেষ্ট ভালো সিকিউরিটি রয়েছে। এই হচ্ছে আমাদের মহারানী পোজ দিচ্ছেন, এই দেখুন। মেন যে আরু ভ্যালিটা সেটা হচ্ছে এখান থেকে এই ডান দিকটাই রয়েছে, যেখানে প্রথমে গেছিলাম, কিন্তু সেখানে সেরকম বরফ নেই। আর এই জায়গাটাতে নদীর ধারটা দেখুন পুরো বরফে ভর্তি হয়ে রয়েছে।
জল বয়ে যাচ্ছে। ওখানে 30 টাকা দিয়ে টিকিট কাটার থেকে এখানে ফ্রিতে ছবি তোলাটা অনেক বেটার। এখন আমরা যাচ্ছি বেতাব ভ্যালি। এখানে 100 টাকা করে টিকিট। বেতাব ভ্যালিতে কিন্তু বরফটা মনে হচ্ছে একটু বেশিই আছে আরু ভ্যালির থেকে। আর এই যে পাতাগুলো দেখা যাচ্ছে, এই গাছে পুরো লাল লাল স্টিক হয়ে রয়েছে। এই লাল স্টিকগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। আরু ভ্যালি, বেতাব ভ্যালি দেখার পর আজ আমরা ফিরছি শ্রীনগর। সঙ্গে বয়স্ক মা বাবা থাকার জন্য পরের 2 দিন সোনমার্গ ও গুলমার্গে থাকার প্ল্যান করিনি। আমরা শ্রীনগর থেকেই সোনমার্গ এবং গুলমার্গ কভার করব। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে পড়ে নিউ সোনমার্গ টানেল। এই টানেল হওয়ার আগে শীতকালে সোনমার্গ যাওয়া প্রায় অসম্ভবই ছিল। এখন সারা বছরই সোনমার্গ যাওয়া যায়। हाँ हाँ यहाँ फोटो उठाएंगे। প্রায় 6.5 কিলোমিটার লম্বা সোনমার্গ টানেল পেরোনোর পর এক অন্য জগতে চলে এসেছে। এই হচ্ছে সোনমার্গ, বরফে ঢাকা সোনমার্গ। এর যে কি বিউটি তা ভাষায় এক্সপ্রেস করা সম্ভব নয়। আমরা যখন সোনমার্গ ঢুকলাম তখন গাড়ি থেকে নামতেই চারিদিক থেকে আমাদেরকে ধরে ফেলেছিল এই যারা স্লেজিং করে বা যারা ফটোগ্রাফি করে, আর হচ্ছে স্নো বাইক। তবে একটা টিপস দিচ্ছি, যখন আমরা আসি তখন স্নো বাইকে এখানে রেট বলে আমাদেরকে পার হেড 2500 টাকা করে। আমরা বলি 1000 টাকার বেশি আমরা পার হেড দেবো না। ফাইনালি আমরা 1200 টাকা করে রেট দিয়ে এখানে অবধি এসেছি। এটা খুব জোর হলে 1 কিলোমিটার হবে। নিচে যেখানে গাড়ি নামাবে ওখান থেকে এই যে লোকেশানটা রয়েছে এটাকে বলা হচ্ছে সোনমার্গ ক্লাব। কারো যদি থ্রিল নেওয়ার ইচ্ছা থাকে যে স্নো বাইকে করে এখানে আসবো তাহলে আসুক, নাহলে আমি সাজেস্ট করব যে করে হোক যারা বুকিং করছে তাদের থেকে অ্যাভয়েড করে নিজে পায়ে পায়ে এখানে আসা যায়। খুব বেশি হলে 20 থেকে 25 মিনিট লাগবে এখানে অবধি পৌঁছানোর জন্য। এইটুকু বলবো, সোনমার্গে এলে কিন্তু দরদাম অবশ্যই করবেন, আর এখানে খরচা করা থেকে সাবধানে থাকবেন। খরচা করবেন এই মেন্টালিটি নিয়ে আসবেন না, তাহলেই খরচা কমবে। আর যদি খরচা করবেন ভাবলেন পার হেড 10,000 টাকা কখন খরচা হয়ে যাবে বুঝতেই পারবেন না। সোনমার্গের চারিদিকটা যদি আমরা দেখি, সত্যি কেন যে ভূস্বর্গ বলা হয় তাহলে হয়তো আমরা দেখতে পাবো ভূস্বর্গ কেন বলা হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে। এই নামার সময় আমরা হচ্ছে আমাদের 2 বাবাকে, মানে ওর অনামিকার বাবা আর আমার বাবাকে, যে স্নো বাইকগুলো করে এসেছিলাম সেগুলো থেকে পাঠিয়ে দিয়েছি। আর আমরা হেঁটে হেঁটে নামছি। হাঁটাটা কিন্তু আরও বেশি মজার স্নো বাইকে থেকে। হ্যাঁ, স্নো বাইকে অ্যাডভেঞ্চার লাগছে ঠিকই, কিন্তু এই প্রকৃতির যে ফিল, এই ফিলটা নিতে গেলে বরফের কি ডেপথ আছে এইটা নিতে গেলে কিন্তু আপনাকে হেঁটে হেঁটেই আসতে হবে। ওফ, সোজা রাস্তা আর সামনে সাদা বরফ। পেহেলগাম সোনমার্গের পর পরবর্তী গন্তব্য গুলমার্গ। हाँ, एक तो टाटा सोमो, स्कॉर्पियो और तवेरा, ये 3 गाड़ियों पर जाता है। ओके ओके ओके। और 4x4 जो होगा, जैसे फॉर्च्यूनर 4x4 है, हाँ हाँ, वो भी कौन सी गाड़ी 4x4 है वो जा सकता है। सही सही। बाकी सब गाड़ी पीछे रहते हैं, जो भी होगा। যখন রাস্তায় বরফ পড়ে থাকে তখন শ্রীনগরের গাড়ি ট্যানমার্গ পর্যন্ত আসে, তারপর আলাদা চেন দেওয়া গাড়ি করতে হয়। এখন বরফ নেই, তাই আমাদের গাড়ি ওপর অবধি চলে যাবে।
যেখানে গাড়িতে এসে ড্রপিং করে ওখান থেকে 1 কিলোমিটার দূরেই হচ্ছে গন্ডোলা রাইডিং পয়েন্ট, যেটা আসার জন্য কেউ 1000 টাকা, কেউ 500 টাকা, কেউ 200 টাকা, যে যার খুশি দাম বলছে। ওইসব নেওয়ার দরকার নেই, আপনারা হেঁটে হেঁটেই চলে আসতে পারবেন। খুব তাড়া থাকলে ম্যাক্স টু ম্যাক্স 200 টাকাই পেমেন্ট করার, ওর বেশি নয়। গুলমার্গের মেন অ্যাট্রাকশান কিন্তু এখানকার গন্ডোলা, যার বুকিং প্রায় 1 মাস আগে আমরা করে নিয়েছিলাম। এখানে সাধারণত 2 থেকে 3 ঘন্টা লাইন থাকে, আর আমরা এতটাই লাকি যে আজ সকাল 10টায় পৌঁছানোর পরে মাত্র 10 মিনিটে আমরা গন্ডোলায় উঠে পড়েছি। দুদিকে পাইন গাছের সারি, নিচে বরফের চাদর, এর কোনো তুলনাই হয় না। কেমন লাগছে, কেমন লাগছে? কাল সোনমার্গে মনে হচ্ছিল এর চেয়ে ভালো কিছু হয়তো আর দেখতে পাবো না। গুলমার্গ সেই ধারণাটা পুরো বদলে দিল। এই গুলমার্গ যে কোনো ওয়ার্ল্ড ফেমাস ডেস্টিনেশনকে টক্কর দিতে পারে, এটা আমার নিজের অনুভূতি। আপনারা এসে নিজেরাই বিচার করবেন। এইখানে হচ্ছে গুলমার্গের গন্ডোলাগুলো এসে পৌঁছায়, আর এখান থেকে শুরু হয় গন্ডোলার ফেজ 2, যেটা এই যে রোপওয়েটা দেখতে পাচ্ছেন, এই রোপওয়েটার একদম পিক ওই জায়গাটা হচ্ছে গুলমার্গের ফেজ 2, যার অল্টিটিউডটা হচ্ছে প্রায় 14,000 ফিট। যেখানে একটু অক্সিজেনের প্রবলেম হয়, যেহেতু আমি আমাদের বাড়ির লোকজনদের নিয়ে এসেছি, সেই জন্য আমি আজ ফেজ 2 প্ল্যান করিনি। এখানে আমি আর আমার ওয়াইফ প্রথমবার স্কিং করলাম। দুজনের থেকে মোট 2000 টাকা নিয়েছে। স্কিংয়ের কিন্তু আলাদা মজা আছে, তবে একটু সময় লাগবে প্র্যাকটিস করতে। গুলমার্গে একটা স্কিং ইনস্টিটিউট রয়েছে, যেখানে 15 দিনের কোর্স করানো হয়। খরচ মাত্র 10,000 টাকা। এই হচ্ছে গুলমার্গ। গুলমার্গে যে পরিমাণ বরফ আছে সেটা এই যে আপনাদের দেখাচ্ছি, আপনাদের এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে কী পরিমাণ বরফ এখানে আছে। আমরা প্রথম দিন গেছিলাম পেহেলগামে বরফ দেখে ভালোই লেগেছিলো, ঠিকঠাকই ছিল, তখন মনে হয়েছিল এটাই হয়তো খুবই ভালো। এরপর আমরা গেলাম সোনমার্গ, ওখানকার প্রায় 10 গুণ বরফ দেখতে পেয়েছি। আর সোনমার্গ থেকে গুলমার্গ এসেছি, এখানে সোনমার্গেরও 10 গুণ বেশি বরফ রয়েছে। তো এখানে এসে বাড়ির লোকেরা সব স্পিচলেস হয়ে গেছে, স্পিচলেস। আমরা তো আগে বরফ দেখেছি, তবে এই রকম বরফ আমিও কোথাও দেখিনি। এখানে যে পরিমাণ বরফ এখন দেখতে পাচ্ছি, আর আমি সবাইকে বলবো যদি বরফ দেখার ইচ্ছা থাকে, সোনমার্গ আর গুলমার্গ জানুয়ারি ফেব্রুয়ারি মাসে অবশ্যই আসবেন। মানুষকে শোনাতে পারবো যে আপনারা চলুন, দেখে আসুন ভূস্বর্গ কাকে। চোখে যা দেখা যায়, যা অনুভব করা যায়, তা বলা যায় না, সেরকমই একটা জিনিস। এটা হচ্ছে ছবিতে ধরে রাখার মতো নয়, মনের মণিকোঠায় রাখার মতো। আমাদের ওদিকে নদীতে যেরকম বালি থাকে, এখানে সেরকম বরফ রয়েছে। আর আমাদের ওখানকার ভাষায় আমি বলতে পারি, আমি বালির খাদানের বদলে বরফের খাদানে দাঁড়িয়ে রয়েছি। এই হচ্ছে এখন গুলমার্গের নিচের অংশের যে বরফ, এখানে অনেক হোটেলও রয়েছে। আর এই দিকটাই হচ্ছে গুলমার্গের গন্ডোলা রাইডিং পয়েন্ট। কিন্তু এখন উপর থেকে ঘুরে আসার পরে আর এই সাইড সিন পয়েন্টগুলো যাওয়ার ইচ্ছাই নেই। এখন দেখি ড্রাং ওয়াটারফল যেতে পারি কিনা। গুলমার্গের কাছেই রয়েছে ড্রাং ওয়াটারফল। এই সময় এটা ফ্রোজেন নেই, আর এটিভি রাইডের রেট অনেক বেশি, তাই এবার এটা স্কিপ করে দিলাম। এখান থেকে পুরো ডাল লেকটা দেখা যাচ্ছে। শ্রীনগরে অনেক মুঘল গার্ডেন রয়েছে, যেগুলো এই ফেব্রুয়ারি মাসে একটু শুকনোই হয়ে গিয়েছে। তাই পরিমহল আর চশমিশ শাহী দেখে চলে এসেছি শ্রী শঙ্করাচার্য টেম্পল। আমরা যাচ্ছি এখন আদি শঙ্করাচার্য মন্দির। এখান থেকে পুরো শহরের একটা ওয়াইড ভিউ দেখা যায়। শ্রীনগর শহরটা যে এতটা বড়, এটা আমার ধারণাতেও ছিল না। এরপর যেটা না করলে পুরো ট্রিপটা কমপ্লিট হবে না, সেটা ডাল লেকের শিকারা রাইড।
এখানে অনেক ঘাট রয়েছে, এর মধ্যে 15 থেকে 20 নম্বর ঘাটের মধ্যে যে কোনো ঘাট থেকে শিকারা রাইড করতে পারে। नहीं नहीं अभी मेरे दोस्त आके लेके गया, मुझे गिफ्ट किया है, मैं एक बार पहनी हूँ उठ गया, मुझे पता है भी ये। ले लो ना मैडम, अभी पैसे बंदे तो घर से लो लो Yes. 1000 का प्लेट 900 डिस्काउंट। किसी को मत बताना। हाँ এই ডাল লেকের ভিতরে প্রায় 50,000-এরও বেশি মানুষের বসবাস। এদের লাইফলাইন এই শিকারা। ये सब गांव है पूरा पूरा पानी के अंदर है ना, पानी के बाहर कनेक्टेड है। पक्के मकान। ओके मैंने इनको बाहर जाने के लिए नाव ही चाहिए। শ্রীনগরের ডাল লেক ছাড়াও রয়েছে নাগিন লেক, যেটা অনেকটাই নির্জন, আর এই ডাল লেক বেশ জমজমা। ডাল লেকে ভাসতে ভাসতে একটা ইনফরমেশন দিয়ে রাখি, এই ডাল লেকের 1 নম্বর ঘাটের কাছে ও মমতা চকের কাছে কিছু বাঙালি হোটেল রয়েছে, যেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোকেরাই চালান। এখানে খাওয়া দাওয়া করলে কিন্তু কোনো সমস্যা হবে বলে মনে হয় না। কাশ্মীর ছেড়ে যাওয়ার আগে শেষ দিন ক্ষীর ভবানী মন্দিরে দর্শন করে আমরা চড়ে বসি শ্রীনগর থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেস। বাইরেটায় বরফ পড়ে থাকলে যা লাগবে। পুরো পাহাড়ের মাঝখান দিকে যাচ্ছে পুরো একদম, কোনো ঘুরিয়ে ঘুরিয়ে ট্রেন লাইন হয়নি, সোজা ট্রেন লাইন করে দিয়েছে। ব্যাস আবার টানেল ঢুকে গেল, ব্যাস আবার ঢুকে গেল। আমাদের এই ট্রিপের সবচেয়ে শেষে আমরা প্ল্যান করেছি শ্রীমাতা বৈষ্ণো দেবীর দর্শন। নেই ঘটে নাই চাই না হলে এই 13 কিলোমিটার ট্রেকের পর বাকি ট্রিপটার জন্য আর এনার্জি থাকবে না। আমার যা এক্সপিরিয়েন্স সেখান থেকে বলতে পারি বৈষ্ণো দেবী দর্শনের এই যে যাত্রা, এটা রাত্রেবেলা করাই বেস্ট। জয় মাতা।